করছি, you can start your recording. Yes, sir. So আমরা আজকে থেকে যে জিনিসটা শুরু করতে চাচ্ছি, সাউন্ড না আসলে যে কোনো একজন আওয়াজ দিও, হ্যাঁ? তাহলে তো আমরা যা শুরু করতে চাচ্ছি তা স্যার চলে গেছে। আমি লিভ মিটিং দিয়ে দিয়েছি বলে। এখন আশা করি চলছে। আচ্ছা স্যার, সমস্যা নাই। ওকে স্যার, হ্যাঁ, স্যার আমাদের ফেব্রুয়ারিতে স্যার 1 মাস কেন বন্ধ দিচ্ছে স্যার? এটা আমার জানা নেই কি কারণ, হয়তোবা তোমাদের পড়াশোনা করে দেওয়ার জন্য নাকি, বুঝতেছেন? স্যার এটা কেমন কথা স্যার স্যার? তাই বলে স্যার 1 মাস? স্যার স্যার, 1 আমরা কি সেকেন্ড তখন থেকে 1 লাইন attachment টা করে পর্যন্ত ফেলতে স্যার পারবো, ওদের স্যার? জানুয়ারি মাস পুরো দিছে স্যার, 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। অনলাইনে তো পরীক্ষা হবে না আমাদের। তাহলে স্যার 4-2 শুরু করে দেওয়া যায় না স্যার? আচ্ছা তোমরা বলো ইয়াতে একটু ছাত্রগুলোর সাথে আলাপ করে এটা রিকনসিডার করা যায় কিনা, তাড়াতাড়ি শেষ করে বরং ওদিকে সময়টা নিয়ে অনেক বড় বড় বন্ধ নিয়ে পরীক্ষাটা দিতে পারবো স্যার আর কি। স্যার আমাদের যে অ্যাটাচমেন্টটা ছিল স্যার, অ্যাটাচমেন্টটা কি হবে? ওইটাও তো স্যার হচ্ছে না অ্যাটাচমেন্টটা স্যার। আমরা দেখতেছি, স্যার এই অ্যাটাচমেন্টটা বন্ধে কি তাহলে আমরা অ্যাটাচমেন্ট করতে পারবো? এটা হেড স্যার চিন্তা করতেছে কি করা যায়। না তোমরা ইচ্ছাগত তো করতে পারবে না, অ্যাটাচমেন্ট তোমাদের এটা হচ্ছে না, এটা তো ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ করবে, বুঝছো? স্যার আমাদের ফেব্রুয়ারি বন্ধটা স্যার এটা আপনারা একটু স্যার মানে চিন্তা করা উচিত স্যার মনে হয়। ঠিক আছে, বাবলি স্যার রমজানে 1 মাস এমনি বন্ধ থাকবে। তাহলে আমরা ওই আজকে শুরু করছি যে মনে করো যে তোমরা যখন মেশিন টুলে কাজ করেছো, তোমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়েছে হয়তো, যে মনে করো তুমি যেই জবটা যেটা আছে, জবটা যেটা মধ্যে তুমি কাজ করবা, মেশিনিং করবা, সেটা কিন্তু এমনি এমনি বসে থাকে না। এটা কিছু সঠিক জায়গায় এটাকে হোল্ডিং করে রাখতে হয়, নইলে মেশিনিং অপারেশনের সময় যে ধরনের ফোর্স, টর্ক বা যে ধরনের মুভমেন্ট সৃষ্টি হবে বস্তুর মধ্যে, এটা কিন্তু মুভ করলে, এটা কিন্তু মনে করো আমি সেট করলাম, সেট করার পরে মনে করো যে আমি যদি এটা আমি একটা সার্টেন লোকেশনে ডিলিং করতে চাচ্ছি, এখন ডিলিং করার সময় যদি সেটা মুভমেন্ট করে, তাহলে অবস্থাটা কি হবে, যে তোমার ডিলিংটা তো হবে না। সো আমাদের কিছু স্পেশাল টাইপ অফ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস দরকার, স্পেশাল টাইপ অফ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, যেটা হয় কি সাধারণত অনেক ক্ষেত্রেই জবের মোটামুটি শেপের মতন করে আরেকটা জিনিস বানানো হয় যাতে জবটাকে ধরতে পারে। মনে করো একটা রেক্টাঙ্গুলার বক্স ধরতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে যদি রেক্টাঙ্গুলার ক্ল্যাম্প এরকম দুই দিক থেকে ধরে বসায় দাও, তাহলে কিন্তু মোটামুটি এটা বসে যাবে। অর্থাৎ এই ওয়ার্ক হোল্ডিং ডিভাইসটাও কিন্তু ডিজাইন করতে হয় যে তুমি আসলে কি কি ধরনের জব ওইখানে করবা তার উপরে, শেপের উপরে। তাহলে ওয়ার্ক হোল্ডিং ডিভাইসটা ইম্পর্টেন্ট টু হোল্ড দ্য ওয়ার্কপিস ইন দ্য রিকোয়ার্ড পজিশন ডিউরিং দ্য মেশিনিং অপারেশন টু এনশিওর দ্য কারেক্ট মেশিনিং। এইবার আরেকটা হলো যে আরেকটা জিনিস দরকার, সেটা হল কি টুল গাইডিং ডিভাইস। এই যে টুলটা যে একটা কাটিং অপারেশন করবে, টুলটা যেন সঠিক উপায়ে তার কাটিং অপারেশনটা করতে পারে, তার সঠিক লাইন বরাবর, সঠিক প্রোফাইল বরাবর সে যেন যেতে পারে, সেই জন্য আমাদের একটা আরেকটা টুলও দরকার। তাহলে আমাদের দুইটা টাইপ টুল দরকার, একটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস আর একটা টুল গাইডিং ডিভাইস। এই দুইটাকে আমরা সাধারণত এটাকে আমরা শেষে এসে এই দুইটার একটা নামকরণ করা হয়েছে, একটাকে আমরা বলছি জিক্স আর একটাকে বলতেছি ফিকচার। এখন প্রশ্ন হতে পারে তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? তো পার্থক্যটা হলো যে এই যে এখানে বলা আছে, দেখো যে হোয়াট মেক্স এ পিকচার ইউনিক ইজ দ্যাট ইচ ওয়ান ইজ বিল্ট টু ফিট এ পার্টিকুলার পার্ট অফ শেপ। কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিভাইসটা যে ধরবা, মানে ওয়ার্কটাকে ধরবা, সেটা কিন্তু একটা শেপ আছে, সেই শেপের সাথে যদি না মিলায় ধরো, তাহলে বিভিন্ন ধরনের মোশন ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ এটাকে টাইট ভাবে ধরতে হবে। এই জন্য
The main purpose of a fixture is to locate and in the cases hold a workpiece during an operation. তার মানে কি ওয়ার্কপিসটার সাথে ডিল করে অনলি ফিক্সচার, যেটা আগে আমরা ফিক্সচার বলছি। ফিক্সচারের কাজ হলো, আমরা তাহলে এখন সংক্ষেপে বলি, ফিক্সচারের কাজ হলো it is a workpiece holding device to hold and locate the workpiece in the correct position. অনেকে জিগস এন্ড ফিক্সচারের মধ্যে প্যাচ লাগাই দেয়। জিগটা কিন্তু আবার একটু আলাদা জিনিস। জিগটা কি? A jig differs from a fixture in the sense that it guides the tool to its correct position and towards its correct movement during an operation, in addition to locating and supporting the workpiece. Fantastic কথা। এইখানে সে ইনডাইরেক্টলি কিন্তু আবার ওয়ার্কপিসটাকেও কিছুটা সাপোর্ট দিবে, লোকেট করবে, তবে তার মেইন কাজ হলো যে সে অবশ্যই কাটিং টুলটাকে প্রপারলি গাইডিং করবে, কারেক্ট পজিশনে নিয়ে আসতে তার মেইন ফাংশন। তাহলে কাজ বেশি কার? কাজ বেশি হলো জিগসের স্যার। জিগসের। On the other hand, আমি যদি বলতে চাই, it performs some portion of the work of fixture also, তাই না? তাই না? ওকে, তাইলে আচ্ছা, এবার আমরা আসি যে আমরা এই যে এই চ্যাপ্টারটা যখন পড়বো সেখানে আমরা মনে রাখবা যে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে একটা মেশিন থেকে, একটা লেদ মেশিন, মিলিং মেশিন বা ড্রিলিং মেশিন, যেটাই বলো না কেন, সেই মেশিন থেকে যদি তুমি কারেক্ট এবং অ্যাকুরেট জব if you want to get by some machining operation, তোমার একটা বড় কাজ হলো কারেক্টলি জিগস এন্ড ফিক্সচার ডিজাইন করা ফর দ্যাট পারপাস। এটার উপরে অনেক কিছু নির্ভর করবে। এটার উপরে তোমার ওয়ার্ক পিসের কারেকশন বা প্রোডাক্টিভিটি কিরকম হবে সেটা নির্ভর করবে। এবং আমি আসবো একটু পরে এটার জিগস এন্ড ফিক্সচারের আসলে কি কি ইম্প্যাক্ট আছে অন দ্য প্রোডাক্ট। সো আজকে এই ক্লাসটা রিলেটেডলি ভাবে যখন শেষ হবে তখন আমরা শিখবো। অলরেডি ইন্ট্রোডাকশন অফ জিগস এন্ড ফিক্সচার আমরা বলে ফেলেছি। আমরা পরবর্তীতে যাব জিগস এন্ড ফিক্সচারের কি অ্যাডভান্টেজ আছে, পারপাস আছে, এগুলো নিয়ে আলোচনা করব। দেন জিগস এন্ড ফিক্সচার যদি ডিজাইন করতে চাই, আমার মাথার মধ্যে কি কি কনসিডারেশন বা কি কি ইস্যু, কি কি ফ্যাক্টরস আই শুড কনসিডার ডিউরিং দ্য ডিজাইনিং অফ জিগস এন্ড ফিক্সচার, এটা আমাদের মাথায় নিতে হবে। দেন জিগস এন্ড ফিক্সচার বোঝার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে লোকেশনটা কি জিনিস। লোকেশন বলতে আমরা কি বুঝি? অ্যাকর্ডিং টু দা মেশিন শপ বা মেশিন টুল অ্যাক্সিস, অর্থাৎ আমরা জানি একটা মেশিন যখন কাজ করে, যখন সিএনসি মেশিনও কাজ করে, তো আমরা দেখাইছিলাম তোমাদেরকে একটা জিরো পজিশন XYZ একটা জিরো পজিশন থাকে, সেখান থেকে তোমার বিভিন্ন লোকেশনে উই ক্যান গাইড দ্য টুল। তো সিমিলারলি আমাদের একটা সার্টেন XYZ লোকেশনে আমি যদি একটা ওয়ার্কপিসকে হোল্ড করতে চাই, তাহলে আমাকে কোন কোন পয়েন্টে আমাকে হোল্ড করতে হবে, অর্থাৎ হোল্ডিং প্রিন্সিপাল আছে। এখানে যে লোকেশন প্রিন্সিপাল এবং ওই লোকেশন ওটাকে ধরে রাখার জন্য কিছু হোল্ডিং প্রিন্সিপাল আছে। আমি আননেসেসারি চতুর্দিক দিয়ে একদম ম্যাটেরিয়াল কমপ্লিট করে এরকম একটা হেভি ডিজাইন করবো জিগস এন্ড ফিক্সচারের জন্য, তা কিন্তু নয়। কারণ জিগস এন্ড ফিক্সচার গুলা আবার ধরার জন্য কিছু পাওয়ার লাগবে, এটাকে গাইড করার জন্য পাওয়ার লাগবে। পাওয়ার মিনিমাইজেশন ইজ অ্যানাদার ইস্যু আমাদের মাথায় রাখতে হবে। আমি যে আননেসেসারি হেভি জিগস এন্ড ফিক্সচার ডিজাইন করি, তারপরে এগুলো আমি অপারেটিং করার জন্য পাওয়ার দেই, সো আমার কিন্তু এক্সট্রা কিছু পাওয়ার লস হবে। সো আমার কিন্তু যখন জিগস এন্ড ফিক্সচার ডিজাইন করব, আমার মিনিমাইজ ডিজাইন যেটাকে বলে মিনিমাইজেশন অফ অপটিমাইজেশন অফ ডিজাইন মাথায় নিতে হবে। দেন
কিছু লোকেশন প্রিন্সিপাল আছে যে আমরা কি কি ভাবে লোকেশন গুলা কনফার্ম করতে পারি যে ওটা ওই জায়গায় থাকবে, এবং এই লোকেশনের সাথে আরেকটা হলো যে ক্ল্যাম্পিং টেকনিক, মানে একটা হলো লোকালাইজ পজিশনে ধরে রাখতে হবে, আবার ধরে রাখার মেকানিজমটাকে ক্ল্যাম্পিং ডিভাইস, ক্ল্যাম্পিং ইস্যুটা, ক্ল্যাম্পিংটা আমাদের কিছু শিখতে হবে, হাউ টু ক্ল্যাম্প দা ওয়ার্কপিস এন্ড টুলস, ক্ল্যাম্পিং। সো ক্ল্যাম্পিংটা এখানে অলসো আসবে এটার সাথে, জিগস এন্ড ফিক্সারের সাথে, এবং কি কি ক্ল্যাম্পিং ডিভাইসেস আর ইউজড ইন দা মেশিন শপ সেটা আমাদের সাথে আসবে। তো যাই হোক, এখন আমি যদি পারপাস অফ অ্যাডভান্টেজেস অফ জিগস এন্ড ফিক্সার যদি একসাথে বলতে চাই, তাহলে আমি যদি বলি, তাহলে একটা একটা করে যদি বলি তাহলে সেভাবে আসি। যে প্রথম হলো যে it reduces and sometimes eliminates the efforts of marking, measuring, and setting up workpiece on a machine and maintains the accuracy of performance. এটা কেন হয়, এটা কি, এটা বলতে কি বোঝাচ্ছে, আমি যদি মনে করো প্রপারলি একটা সার্টেন অবজেক্ট বারবার বানাবো একটা মেশিন শপ থেকে, একটা মেশিন শপ থেকে সেম প্রোডাক্ট আমি 100টা 200টা 400টা বানাবো, তাহলে আমি প্রথম একটার জন্য যদি আমি প্রপারলি ডিজাইন সবকিছু করে ফেলি এবং আমার ওয়ার্ক পিসটা যদি একই শেপের হয়, তাহলে আমার প্রথমটা যখন করব বাস হয়ে গেল, এরপরে এই দাগা দাগি ওই যে মার্কিং করা, মার্কার দিয়ে এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, এই মেজার করো, এগুলা করো, সেটিং করো, আর দরকার নেই। অর্থাৎ তোমার একটা অবজেক্টের জন্য যখন করে ফেলবা, সেই জন্য তোমার বাকি সবগুলোর জন্য কিন্তু সে অ্যাকুরেটলি পজিশনিং করবে এবং অ্যাকুরেটলি গাইডিং করবে টুল দি টুলস। দ্যাট ইজ ওয়াই এটা আসলে প্রোডাকশন কস্টের মধ্যে গিয়ে কিছু সাপোর্ট দিবে তোমাকে। দেন the workpiece and tool are relatively located at the exact position before the operation automatically within negligible time, so it reduces product cycle time, যেটা আলটিমেটলি এটার সাথে জড়িত আছে। যে তুমি যদি লোকেশন এবং এই জিগস এন্ড ফিচার ছাড়া করতে চাও, দেখা গেল বিভিন্ন কিছু এডিশন দিয়া, যন্ত্রপাতি দিয়া এইভাবে ধরলা, তারপরে একটা করলা, এখানে কিন্তু কিছু টাইম কনজিউমিং আছে। তুমি যদি একটা সেট জিগস এন্ড ফিচার ইউজ করো, তাহলে তোমার এটা উইদিন মিনিমাম টাইম দি workpiece and tool is set to perform the machining work. That is why এটা তোমার product cycle টাইমটা কমায় ফেলবে। Then also variability of dimension in mass production is very low, so manufacturing process supported by use of jigs which maintain a consistent quality, এবং যেহেতু জিগস এন্ড ফিচার একটা সুন্দর ডিজাইন করা হোল্ডিং ডিভাইস এবং ফিচারটা প্রপারলি গাইড করতে হবে টুলকে, তাহলে কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি। আচ্ছা, তারপরে হলো যে due to low variability in dimension, assembly operation becomes easy, low rejection due to less defective production is observed. এটা আসলে ওই একের সাথে কানেকশন আছে, যে তোমার যেহেতু তুমি প্রপারলি জিগস এন্ড ফিচার ডিজাইন করে ওয়ার্কপিস গুলোকে হোল্ড করছো, যেহেতু তোমার রিজেকশন রেট খুব কম হবে, অর্থাৎ ডাইমেনশনাল প্রপার্টি ভালো আসবে, হ্যাঁ, মানে মেশিনিংটা ঠিক মতো হবে। আর নইলে জবটা যদি নড়ে চলে যায় তাহলে তো অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে যেত। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। It reduces the production cycle time, so increase production capacity. হ্যাঁ, এটা আসলে ওইটার সাথে সম্পর্কযুক্ত, যে reduces production cycle time মানে হলো এটা, ফলে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যাবে। Then the operation conditions like speed, feed rate, depth of cut can be set to higher values due to rigidity of clamping of workpiece by jigs and fixture. এটা হয় কি, যে যদি তুমি ভালো করে ওয়ার্কপিসটাকে ধরো, তাহলে তুমি ইচ্ছা হলে একটু হাই স্পিডে, হাই ফিড রেটে, হাই ডেপথ অফ কাট দিয়ে মেশিনিংটা সেরে ফেলতে পারো, যদি তোমার কাটিং টুল এবং জব সাপোর্ট করে। যদিও আমরা এখানে আমরা বলেছি যে উই শুড রান দ্য মেশিন ইকোনমিক কাটিং স্পিড, এট ইকোনমিক কাটিং স্পিড, ঠিক আছে। সো তোমার ইকোনমিক কাটিং স্পিড বলতে আসলে যেটা বোঝাচ্ছে, ওই স্পিডটা যেটা সাধারণত ম্যাক্সিমাম লেভেলে চালানো উচিত, যেটার জন্য তোমার ওই টুল লাইফ বাড়বে, সেটা একটা ডিজাইন করাই থাকে।
তো তুমি সাধারণত ওই স্পিডে অনেক সময় যাওয়া যায় না ডিউ টু সাম লিমিটেশন, সেই জন্য লস অফ ইকোনমিক কাটিং স্পিড হয়। হ্যাঁ, তবে যদি প্রপারলি জিগস এন্ড ফিচার ইউজ করে তুমি কাজ করো তাহলে এটা সম্ভব। দেন operators working becomes comfortable as is report in setting the workpiece can be eliminated. এবং তুমি যদি আরো ঘটনা আছে, জিগস এন্ড ফিচার কিন্তু অটোমেটেড হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে অটোমেটেড, অলরেডি অটোমেটেড, পাওয়ার অ্যাকচুয়েটেড। তুমি দিবা অবজেক্ট, একদম কাট করে ধরে ফেলবে বস্তুটাকে, পিকচার ধরে ফেলবে টুলটাকে, একদম উইদিন এ সেকেন্ড এই কাজটা শেষ হয়ে যায় বর্তমানে। সো এখানে আগে যেটা মানুষ নিজে নিজে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এদিকে চাপাচাপি করে হাতুড়ি দিয়ে বিভিন্ন ওই লিভার টিভার সেট করে ফেলতো, এগুলো আর এখন লাগে না। ওয়েজ ওই যে তোমরা ইয়াতে পড়ছো প্রথমত মেকানিক্সে, স্থিতিবিদ্যায় মেকানিক্সে যে ওয়েজ মনে আছে, এরকম ট্রায়াঙ্গুলার ওয়েজ গুলা পড়ছিল যেগুলা তলে দিয়ে সেট করতে। এখানে ওই ম্যানুয়ালি ওই ওয়েজিং গুলা বেশ ইউজ হয় টু 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 সেট অবজেক্ট। তো এখানেও কিন্তু ওই দেখবা যে তোমার ওই ধরনের ওয়েজও কিন্তু জিগস এন্ড ফিকচারের মধ্যে ডিজাইন হয় টু সেট দ্য অবজেক্ট। তো এটা ম্যানুয়ালি করে অনেকে, কিন্তু ম্যানুয়ালি আমরা করা এখন আর হয় না। এটা বললাম যে লাগে না আর কি, বর্তমানে সব অটোমেটিক হয়ে যায়। তো আর যেহেতু অটোমেটেড জিগস এন্ড ফিকচার যদি ডিজাইন থাকে, এটা খুব বড় একটা জটিল কাজ ডিজাইন করা, যদিও ডিজাইন হয়ে গেলে ভেরি গুড। তো এটা যদি একবার সেট হয়ে যায় তাহলে কিন্তু আর এটার জন্য কোনো স্পেশাল খুব একদম স্পেশালিস্ট বা খুব টেকনিশিয়ান, খুব জটিল টেকনিশিয়ান লাগবে তা নয়। এটা যে কোনো লোকই তখন সেট করতে পারে আর কি। হ্যাঁ, সেমি-স্কেল অপারেটর অলসো ক্যান ডু দিস, ডোন্ট ওয়ারি। So finally, there is no need to examine the quality of produce provided the quality of employed jigs and fixture is ensured. যদি তুমি টুল ঠিক থাকে, কাটিং টুল, যদি তোমার jigs and fixture design accurate থাকে, even you believe that your product will not have any defect, quality ensure হবে। কারণ আমি বলি, আবারও বলি, প্রোডাক্টের মধ্যে ভুল আসে দুই জায়গা থেকে, একটা হলো কাটিং টুল, আরেকটা হলো এই জিগস এন্ড পিকচার। এগুলো যদি একটু ভুল ত্রুটি থাকে তাহলে এটার ইম্প্যাক্ট গিয়ে ইয়াতে পড়বে। আরেকটা কিছু আছে যে মেশিন প্রপার্টি, যেটা অলরেডি মেশিন টুল টেস্টিং এ আমরা পড়াইছিলাম, যে অ্যালাইনমেন্ট ঠিক নাই, ইয়াটা ওই চাক যেটা আছে সে চাকটা ভাইব্রেশন অ্যালাউ করে, ওইখানে কিছু মেশিন বেড ঠিক নাই। ওইখানে যদি কোনো এরর থাকে সেটা আলাদা, সেটা হলো মেশিনের এরর। সেটা যদি আমি না থাকে তাহলে নেক্সট ইস্যু ইজ কামিং টু জিগস এন্ড ফিকচার। এখন জিগস এন্ড ফিকচারও যদি অ্যাকুরেট হয়, দেন আর কাটিং টুল যদি ঠিক থাকে, দেন ইউ ক্যান বিলিভ দ্যাট even you don't need any examination also for the quality of product. So এটা একটা thumb rule, but you should sampling the product to quality control assurance. এটা করতে হবে, এটা বললাম আর কি। এখন প্রশ্ন হলো যে আমি তাহলে এখন মনে করো যে জিগস এন্ড ফিকচার আমার একটা লাগবে, একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছি লেদ মেশিনে বা মিলিং মেশিনে, তাহলে আমার এখন মাথায় কি কি জিনিসগুলো নিয়ে এই জিগস এন্ড ফিকচার গুলা ডিজাইন করতে হবে। তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমাদের যে ফ্যাক্টরস গুলা আমরা মাথায় নিব সেটা মোটামুটি এখানে লিস্টেড আছে। প্রথম হলো যে দেখো, প্রথমে কিন্তু বলা আছে যে ওয়ার্ক পিসের সাইজ এন্ড জিওমেট্রি এটা কিরকম, আবার বলা আছে ফিনিশ কম্পোনেন্টের সাইজ এন্ড জিওমেট্রিটা কিরকম হবে। এই দুইটা আগে তুমি অ্যানালাইজ করতে হবে, স্টাডি করতে হবে যে আমার আসলে ওয়ার্ক পিসটা কি কি এখানে ডিলিং হবে। দেন টাইপ এন্ড ক্যাপাসিটি অফ দ্য মেশিন, যদি আমি একদম অটোমেশন পর্যন্ত যাই তাইলেও পর্যন্ত এটার ক্যাপাসিটি কিরকম হইতে পারে এবং সে কি কি টাইপের অবজেক্ট ডিল করতে পারে। দেন প্রভিশন অফ লোকেটিং ডিভাইসেস ইন দ্য মেশিন, এই যে মেশিনের মধ্যে জিগস এন্ড ফিকচারের সাথে সাপোর্ট হিসাবে লোকেটিং ডিভাইস গুলো থাকে। হ্যাঁ, লোকেটর মানে কি আমি বলি, তোমরা এটা কিভাবে বলা যায়,
এই যে এই মনে করো ওই টিউবওয়েল বসাই যে দেখছো টিউবওয়েলের বডিটা যখন নিচের পাইপের সাথে ফ্ল্যাঞ্জের মধ্যে বসায় তখন চারদিকে 4টা বোল্ট বসে না, খেয়াল করছো? জি স্যার। তো এখন ওই যে এই 4টা পয়েন্টে যদি বসতে হয় তাহলে কিন্তু ওই আমরা মানে ওই 4টা পয়েন্টে যে বোল্ট গুলা দিলাম না, এই বোল্ট গুলা কিন্তু লুকেটর এজ ওয়েল এজ ফ্যাশনার মানে টাইটার। তো ওই যে পিনটা, এই পিনটা যদি মনে করো টাইট নাও দাও, মনে করো 4টা পয়েন্টে নাট বোল্ট দিয়ে রাখছো, বুঝছো, বোল্ট ঢুকায় রাখছো হোল গুলাতে, এবার কি টিউবওয়েলটা ধাক্কা দিলে কোনো দিকে পড়বে? আমার কথা কি বুঝছো? মনে করো করবে না স্যার। মনে করো আমি আবার বলছি, মনে করো পাইপ বসালাম, পাইপের নিচে যে একটা ফার্স্ট প্লেট আছে সেটা বসালাম, সেটার মধ্যে 4টা হোল আছে। এবার টিউবওয়েলের বডিটা এখানে বসায়া 4 পয়েন্টে 4টা বোল্ট ঢুকাই দিলাম, কিন্তু নাট দিয়ে টাইট মাইট করলাম না, ঠিক আছে? এইবার এমনিতে বসানোর পর তুমি কি ওই টিউবওয়েলটা ধাক্কায় ধুকায় কিছু করতে পারবা, ডাইনে বামে ফালাই দিতে পারবা? না স্যার। পারবা না, কিন্তু ডাইনে বামে এটাকে ফালানো যাবে না, কারণ লুকেটর ওই মুহূর্তে এটা লুকেটর হিসাবে কাজ করতে, অর্থাৎ ওই লুকেটর গুলা যখন প্রপারলি হ্যান্ডেল হয়ে গেছে, বসানো হয়ে গেছে, এটার তখন ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এইবার হলো যে কোনো ভার্টিক্যাল ফোর্স বা অন্য কোনো ফোর্সে যাতে এটাকে এই লোকেশনটা চেঞ্জ না করতে পারে, এবার আমরা বোল্ট দিয়ে এটাকে টাইট করে দিলাম। বুঝছো জিনিসটা, যে কথাটা বললাম? ঠিক আছে তো? জি স্যার। এখন এই যে আমি একটু যদি বলি যে তোমাদের একটু উদাহরণ দেয়, না দিলে বুঝবো না। মনে করো টিউবওয়েলের এই যে এইদিকে একটা বোল্ট, এটার আমি কিন্তু টপ ভিউ থেকে যদি আঁকি মোটামুটি এরকম আর কি, যে এইদিকে একটা এদিকে একটা, একই লাইনে না হলে মনে করবো একই লাইনে, হ্যাঁ। এখন এইদিকে আবার আরেকটা, এইদিকে আরেকটা, তাই না? খেয়াল করে দেখবা 4টা আছে। এখন মনে করো আমি যদি এই দুইটা না দেই, ভালো করে বুঝো, আমি যদি এই দুইটা না দেই, আমি যদি এই দুইটা না দিই তাহলে কি হবে বলতো? এই দুইটা মনে করে দিলাম না, এই যে এই দুইটা, বলো একটু চিন্তা করে বলো। অথবা এই দুইটা দিলাম, মনে করো টিউবওয়েলের এইটার উপরে টিউবওয়েলটা বসানো আছে, আমি এইটা আর এটা দিলাম, অথবা এটা দিলাম, বাকি দুইটা দিলাম না, কি হইতে পারে? এটা তো তখন মানে স্টেবল হবে না, স্টেবল মানে কি? নড়াচড়া করবে। একটু টার্নিং হওয়ার প্রবাবিলিটি আছে কিনা? জি স্যার। ইভেন তুমি ওই টিউবওয়েলের যদি চাপ দাও, সাপোজ তোমার এদিকে চাপটা দিতে হবে, তখন এই যে বলটা এদিকে এটা এরকম করবে না? জি স্যার। বুঝছো তো? অর্থাৎ এই যে তুমি ফোর্স ব্যালেন্স যদি না করো এবং টর্কের যে ব্যালেন্সটা যদি না করো, তাইলে কিন্তু আর হবে না। অর্থাৎ এই জন্য প্রথম হলো যে তোমাকে লোকেটর দিয়ে আগে লোকেট করতে হবে, লোকেশনটা এনশিওর করতে হবে, দেন ইউ গো ফর ক্ল্যাম্পিং, ঠিক আছে? বুঝছো তো? এই দুইটা আসলে একটার সাথে আরেকটা জড়িত। ক্ল্যাম্প লোকেটিং ডিভাইস হলো পিনের মতন জিনিসপত্রগুলো থাকে, যেটা আসলে কোন পয়েন্টে এটা আটকাইতে হবে সেটা হলো মেইন। এবার তারপরে ওই পয়েন্টগুলোতে কিংবা ক্ল্যাম্পিংটা কিভাবে করবা সেটা একটা অ্যানাদার ইস্যু। দেন তোমার বিভিন্ন বস্তুর যে অ্যাকুরেসি লেভেল, সেই অ্যাকুরেসি লেভেল গুলা কিরকম চাও সেটা আমাদের মাথায় নিতে হবে। দেন আমাদের একটা মেশিনের কিরকম পারফরমেন্স হয় সেটার ভেরিয়েবিলিটি আছে কিনা, কারণ কি আমি যত বেশি পারফরমেন্স চাবো, যত বেশি ডাইমেনশনাল অ্যাকুরেসি চাবো, তত বেশি জিগস এন্ড ফিক্সারিং কস্টিংটা আসবে, হ্যাঁ, তত বেশি এখানে ডিজাইন কস্ট আসবে, হ্যাঁ। কারণ এটা এত সহজ না, জিগস এন্ড ফিক্সারের যে ডিজাইনটা করা অনেক জটিল একটা হিসাব এখানে জড়িত আছে আর কি, অনেক জটিল হিসাব, অনেক ফোর্স এখানে কাজ করে।
সেগুলাকে তুমি কিভাবে ব্যালেন্সিং করবা এবং বস্তুটাকে ডিজায়ার্ড লোকেশন রাখবা, এটা অনেক জটিল কাজ, জটিল ডিজাইন আর কি। এটা আলাদা একটা মনে করো যে আলাদা একটা ফিল্ডই আছে, রিসার্চ ফিল্ড বলতে পারো, যারা শুধু বিভিন্ন সময়ে জিগসেন ফিচার নিয়ে রিসার্চ করতেছে, আপডেট করতেছে, জিগসেন ফিচার বিভিন্ন ডিজাইন করছে। এটা একটা আলাদা মনে করো যে তোমরা ইচ্ছা করলে এখানে দেখবা যে প্রায় পড়তে গেলে এখানে 3-4 ক্রেডিটের একটা কোর্স ইউ ক্যান রিড। সো এটা একটা রিসার্চ ফিল্ড, জিগসেন ফিচার। অনেকে এটা নিয়ে গবেষণা করে, পিএইচডি করে, মাস্টার্স করে। স্যার এখানে জিগস এন্ড ফিচার স্যার, এটা স্যার আমার যে মানে ওয়ার্ক পিস আছে ওই টাইপেরই একটা স্যার এরকম জিগস ডিজাইন করে দিলেই তো হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে ওই রকম একটা প্রোফাইল, হ্যাঁ, পিকচার না ডিজাইন তো করলে, এরপরে ওই যে লোকেটর গুলা ঠিক মতো না বসাইলে বা ওই কিছু ক্ষেত্রে এক্সট্রা ক্যাম্পারও লাগে, হ্যাঁ, যদি না করো তাহলে ওই শুধু প্রোফাইল দিয়ে আটকানো নাও যেতে পারে, বুঝতে জিনিসটা? ক্লিয়ার? এটা মানে এটার সাথে এটা সম্পর্ক আছে। ওকে, হ্যালো, একটু ক্লাস থেকে বেরিয়ে করি ফোন। হ্যালো, তারপরে এবার আসে যে rigidity and of the machine tool under consideration. Rigidity বলতে এবং মেশিন টুলের ব্যাড সবকিছু, ভাইব্রেশন এবিলিটিজ, অ্যাবজর্ব করার এবিলিটি, এই সমস্ত বিষয়গুলো এখানে নিতে হয় আর কি, মোটামুটি কনসিডারেশন রাখতে হয়। তারপরে হলো যে তুমি তো এখন দৌড়লা ঠিক করে, একদম হেভি ভাবে দৌড়ছো এবং মেশিনিংটা হয়ে গেল, তারপরে কি? তারপরে তুমি কিভাবে এটাকে ইজেক্ট করবা এবং এটাকে কিভাবে সেফটি প্রিকশন হিসাবে প্রোডাক্টটাকে বের করে নিয়ে আসবা, সেটাও এটার সাথে আমাদের কিছু মেকানিজম থাকে। সো ফাইনালি তোমার যে ওয়ার্ক পিসটা হবে সেটা রিকোয়ার অ্যাকুরেসি কি, তার কোয়ালিটি কিরকম চাচ্ছ, অর্থাৎ সবকিছু আসলে ইন্টিগ্রেটেড একটা ইস্যু, একটার সাথে একটা জড়িত। ঠিক আছে, আমি এখানে যে উদাহরণটা দিলাম এটা একটা ভালো উদাহরণ ফর আন্ডারস্ট্যান্ডিং লোকেটর অ্যান্ড ব্যালেন্সিং অফ ফোর্সেস। ঠিক আছে, আমরা যাব আবার এবার আমরা এখানে হয়তো আজকে আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। যে মিনিং অফ লোকেশন যে বলতেছি সেটা আসলে শব্দটা থেকে বোঝা আছে লোকেট সামথিং। এখন কার সাথে কিসের লোকেশন, এটা আমরা এখানে আরেকটু ক্লিয়ার করি ফর ইউর সাপোর্টিং ডিজাইন কনসিডারেশন। দেখো এই যে মিনিং অফ লোকেশনটা কি, এখানে বারবার লোকেশন বলতেছি, it is very important to understand the meaning of location before understanding about the Jigsaw picture. আমি জিগসের পিকচার বুঝতেছি যে লোকেশন কি জিনিস, সেটা বুঝতেছি না, সেটা হবে না। এখন ঘটনা লোকেশনটা কি? The location refers to the establishment of a desired relationship between the workpiece and the Jigsaw picture. Correctness of location directly influences the accuracy of the finished product. অর্থাৎ এখানে আমি এই জিগসেন ফিচার দিয়ে আমি যে বস্তুটাকে ওয়ার্কপিসটাকে ধরবো, এমন পজিশনে ধরতে হবে মেশিনিং অপারেশন গুলো যেন কারেক্ট হয়। আমি একটা সার্কুলার প্রোফাইল তৈরি করব, আমি এমন ভাবে ধরলাম ইলিপ্টিকের হয়ে গেল, মানে প্রোফাইলটাকে এমন একটু শিফট করে ফেলছিলাম। আমি গুলো মাথায় নিতে হবে যে আমি আসলে কি কাটতে চাচ্ছি, কি প্রোফাইল করতে চাচ্ছি, সেই প্রোফাইলের কোনো হ্যাম্পার হবে কিনা, আমি এমন কোন লোকেশনে বস্তুটাকে ধরছি কিনা। এইটা আসলে লোকেশনটার মূল প্রিন্সিপালটা হলো যে আমার এই যেখানে লোকালাইজ করব বস্তুটাকে উইথ দ্য ইউজ অফ পিকচার, সেটা যেন কারেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারে প্রোডাক্টের জিওমেট্রি, ফিনিশ এন্ড অ্যাকুরেসির উপরে। এটা হলো মূল কথা। এখন কথা হলো যে Jigsaw picture are desired so that all the undesirable movement of the workpiece can be restricted. এখন
প্রথম হলো লোকেশন এনশিওর করাটাই ইম্পর্টেন্ট। দেন এই লোকেশন এনশিওর করার মূল কারণটা হলো ওই লোকালাইজ পজিশন থেকে কোন অবস্থাতেই যেন ওয়ার্ক পিসটা আনডিজারেবল মুভমেন্ট না হয়, হইলে শেষ, হইলে আর কোনো মেশিনিং হবে না। তাহলে এই জন্যই আমাদের এই কথাটা বারবার আসতেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লোকেশন। লোকেশনের মিনিং হলো এমন একটা কারেক্ট position of the workpiece ensure করা with the use of fixtures such that the influences of accuracy on finished product should be perfect on during the machining operation. So এখানে যেটা আমরা বললাম যে তাহলে এটা এনশিওর করতে হবে যাতে আনডিজারেবল মুভমেন্ট গুলো না হয়। এবার প্রশ্ন হলো যে আমরা কিভাবে আনডিজারেবল মুভমেন্ট গুলা রোধ করতে পারি, হাউ উই ক্যান রেসিস্ট দ্য আনডিজারেবল মুভমেন্ট। সেটার জন্য ডিটারমিনেশন অফ দ্য লোকেটিং পয়েন্টস and clamping of the workpiece serves to restrict the movement of the component in any direction. এই যে টিউবওয়েলের কথাটাই বললাম যে আমি চারটা পজিশনে দিয়ে বললাম যে হ্যাঁ এই চারটা দিলে এটা কোনো দিকে মুভ করতেছে না, এই চারটা লোকেশন। এই যে এটা একটা হিসাব থেকেই আসছে যে আমি অপোজিট দিকে দুইটা দিতে হবে, তারপরে এদিকে ওই দুইটা দিতে হবে, দিলে এটা সকল দিক দিয়ে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। এরকম তোমাকে কিন্তু ওই লোকেটিং পয়েন্টস ডিটারমাইন করতে হবে, ডিটারমিনেশন অফ দি লোকেটিং পয়েন্টস, যে আমার কোন কোন পয়েন্টে আমার এনশিওর করলে পরে লোকালাইজ পজিশন করে এনশিওর করলে পরে তারপরে যদি আমি সেটাকে একটা সুন্দর উপায়ে ক্ল্যাম্পিং করিয়া দিতে পারি তাইলে আমরা সেই আনডিজারেবল মুভমেন্ট গুলা বন্ধ করতে পারছি কিনা। ঠিক আছে, সেটা আমাদের অনেক হিসাব নিকাশ করেই আমাদের এই বন্ধ করতে হবে, কারণ এটার মাধ্যমে আমরা এনশিওর করব যাতে করে কাটিং টুল যেটা থাকবে সেই জিগস যেন প্রপারলি গাইড হয় ফর দ্য মেশিনিং অপারেশন টু দ্য ওয়ার্কপিস। এরপরে তোমার জিগের কাজটা আসবে। তো এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি কোন কোন পয়েন্টে যে নিব এটা কেমনে বুঝবো? এটা যদি বুঝতে চাও, যেই জবটা তুমি নিবা সেই জবটা যেখানে বসাবা সেইখানে তোমাকে কিছু জিনিস মাথায় নিতে হবে। কিরকম? বিফোর ডিসাইডিং দ্য লোকেটিং পয়েন্টস, অর্থাৎ কোন কোন পয়েন্টে তুমি ক্ল্যাম্পিং করবা বা এটাকে অবরুদ্ধ করবা, it is advisable to find out the all possible degrees of freedom of the workpiece. তাহলে আমার একটা ওয়ার্কপিস যেখানে আছে, যেখানে বসানো আছে, সেখানে আমার দেখতে হবে আসলে বস্তুটা কোন কোন দিকে এসে মুভ করতে পারে, কোন কোন জায়গায় এসে ঘুরতে পারে, কোন কোন জায়গায় এসে যাইতে চলে যেতে পারে, স্লিপিং হইতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমাদের নিতে হবে। Then some of the degrees of freedom or all of them are restrained by the making suitable arrangement. তোমার ওই all degrees of freedom গুলো যদি বন্ধ করতে পারো তাহলে ডেফিনেটলি আর কোনো আনডিজারেবল মুভমেন্ট গুলো হবে না। ঠিক আছে, এই যে তোমার অ্যারেঞ্জমেন্ট, এই যে তুমি লোকেটিং পয়েন্ট গুলা বাইর করছো সেখানে কি বসাবা, এই ব্যাপারগুলাকে আমরা একত্রে আমরা এগুলো আরেকটা নামও আছে, দিস অ্যারেঞ্জমেন্টস আর কল্ড লোকেটরস। হ্যাঁ, এই যে পয়েন্ট গুলা, সেই পয়েন্ট গুলাতে যে জিনিসগুলা বসাইলে পরে অল ডিগ্রি অফ ফ্রিডম অফ হয়ে যাবে। কারণ কি, অল ডিগ্রি অফ ফ্রিডম অফ করে দিলেই মুভমেন্ট আর হইল না, আর কোনো মুভমেন্ট হবে না। অল ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য অবজেক্ট শুড বি ক্লোজ অর শাট ডাউন বাই দ্য ইউজিং অফ লোকেটিং পয়েন্টস এন্ড লোকেটর। সো এই হলো আমাদের লোকেটার্স। সো লোকেটার্স গুলো আমরা কোথায় হবে, কোন পয়েন্ট গুলোতে হবে, সেই জিনিসগুলো আমাদের ডিজাইন ক্রাইটেরিয়াতে আনতে হবে। আজকে আমরা এখানে শেষ করব লোকেটিং পয়েন্টস দিয়ে বা লোকেটর দিয়ে। আমরা নেক্সট ক্লাসে লোকেশন প্রিন্সিপাল গুলা দিয়ে ফাইনালি জিগস এন্ড ফিক্সারে চলে যাব আর কি। এগুলা একটার সাথে একটা সম্পর্ক, বুঝছো? এখানে জিগস এন্ড ফিক্সারই আছে, কিন্তু তার একটা বেস স্টাডি হলো লোকেশন, লোকেটর, লোকেশন প্রিন্সিপাল। এই জিনিসগুলো না করলে তুমি ওই জিগস এন্ড ফিক্সার করতে পারবে না। ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, তাহলে রেসপন্স টু ইউর রুল কল করছি। হ্যাঁ, আচ্ছা, রুল কল শুরু। রুল নাম্বার 1, রোল নাম্বার 1 আছো? তাহমিদুল ইসলাম তামিম? নাই। 2, Yes, sir. 3 মোহাম্মদ নাসিম ফরাদ? নাই। 4, রোল নাম্বার 4? Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, no 11 তো নাই। 12, Yes, sir. 13, Yes, sir. 14, মোহাম্মদ জামিল খান আসিফ? 15, মীর নাবিল মাহমুদ? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. হ্যাঁ, ওকে। তারপরে 16, শান্তনু সাহা? Yes, sir. Yes, sir. শান্তনু সাহা আছো? কই? जी sir. जी sir. হ্যাঁ, দেখছি। শোনো, যে বলবা তারটা শুধু অন করবা, বাকিগুলো অফ রাখবা। আমার দেখতে অসুবিধা হয়, দুইটা দিলে তো বোঝা যায় না। তারপরে 17, হ্যাঁ ঠিক আছে, 17, ঠিক আছে, দিছি 17, হানিফ? 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, 28, Yes, sir. 29, 30, 31, 31, Yes, sir. Yes, sir. 30, দিছি 32, Yes, sir. 33, Yes, sir. 32, sir. দিছি 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, 42, Yes, sir. Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Sir, 27টা 27 তো দেও নাই, আমি কি করব? স্যার শোনা যাচ্ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিছি। এবার 47, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, 54, 9, Niloy, 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 57, 58, Present, sir. 59, 60, Asif Ahmed? Yes, sir. 61,
54 Present, sir. ঠিক আছে দিছি 61 62 Sir, 61. 62 Sir, 61. Sir, 61. দিছি দিছি 62 তো নাই 64 আছি, স্যার। ঠিক আছে 65 66 Yes, sir. 67 Yes, sir. 68 Present, please. 69 69 sir. 70 Yes, sir. 71 Yes, sir. 72 Yes, sir. 73 Yes, sir. 74 Yes, sir. 75 Yes, sir. 76 Yes, sir. 78 77, sir. 77 হ্যাঁ ঠিক আছে 79 Yes, sir. 78 আছে, স্যার। 78. দিছি 80 Yes, sir. 81 Yes, sir. 82 Yes, sir. 83 83 Yes, sir. 84 Yes, sir. 85 Yes, sir. 86 Yes, sir. 87 Yes, sir. 88 Yes, sir. 89 Yes, sir. 90 Yes, sir. 91 Yes, sir. 92 92 মোহাম্মদ আলী আমজাদ $93 Yes, sir. 94 Yes, sir. 95 Yes, sir. 96 Present, sir. 97 Yes, sir. 98 Yes, sir. 99 Yes, sir. 100 100 100 হলো মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ নাই 101 Yes, sir. 102 Yes, sir. 103 Yes, sir. 104 Yes, sir. 105 105 105 106 Yes, sir. 107 Yes, sir. 108 Yes, sir. 109 Present, sir. 110 110 111 Yes, sir. 112 Yes, Ah. sir. 13 113 114 Yes, sir. 115 Present, sir. 116 Yes, sir. 117 Yes, sir. 118 Yes, sir. 119 119 মোহাম্মদ আশরাফুল হাসান 120 120 আহমদ আব্দুল্লাহ মুজাহিদ 121 Yes, sir. 122 Yes, sir. 123 Yes, sir. 124 Yes, sir. 125 125 মোহাম্মদ রায়া মাহমুদ 126 তো নাই 127 স্যার 113, স্যার। স্যার 127 হ্যাঁ স্যার 113, স্যার। প্রশ্ন করতে গেছিলাম, স্যার। 128 Yes, sir. 129 129 113 দিছি 130 130 15 বেসের 17 Yes, sir.
15 percent 35, Yes, sir. 15 percent 96, 96, 98, Yes, sir. 98, Yes, sir. আচ্ছা তারপরে 15 percent 71, Yes, sir. 15 percent 83, 9. ওকে তাহলে কালকে দেখা হবে, কালকে টাইমটা দিও আমাকে, হ্যাঁ? ওকে ওকে